শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিন্যাস এবং সমাবেশ নিয়ে আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসগুলো যারা দেখো নাই তারা প্লেলিস্টে গিয়ে পূর্বের ক্লাসগুলো দেখে নাও, তাহলে আশা করি অনেক উপকার পাবে। আজকে আমরা পড়াবো বিন্যাস ও সমাবেশের কঠিন কিছু অঙ্ক, সরাসরি বই থেকে নেওয়া। আমি এসইউ আহমেদ স্যারের বই থেকে যে অঙ্কগুলো করাবো তা হচ্ছে 1-এর 1, 2, 3-এর 2, 5-এর 1, 7-এর 1, 8, 12 এবং 21। অপেক্ষাকৃত যে অঙ্কটি নিয়ে তোমরা প্রবলেমে থাকো সেই অঙ্কগুলো আমি আজকে করাবো। যাদের এসইউ আহমেদের বই নাই তাদের জন্য আমি প্রশ্নটি লিখে নিব, তাহলে আর তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম যে অঙ্কটি করাবো তা হচ্ছে 1-এর 1। প্রশ্নটি দেখো, প্রমাণ করো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 2n ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দেওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। দেখো বামপক্ষ, প্রথম n সংখ্যক বেজোড় সংখ্যার গুণফল। প্রথম n সংখ্যক বেজোড় সংখ্যার গুণফল বলতে আমরা বুঝি 1 থেকে শুরু করে n-তম পদ অর্থাৎ n-তম বেজোড় সংখ্যা পর্যন্ত গুণফল। তাহলে বেজোড় সংখ্যা 1 থেকে শুরু করি, 1, তারপরে হচ্ছে 3, 5, 7 থেকে শুরু করে n সংখ্যক পর্যন্ত গুণফল। তাহলে আমরা জানি n-তম পদ বেজোড় সংখ্যা হচ্ছে 2n-1। কারণ হচ্ছে আমরা জানি 2n হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ কোনো সংখ্যার সাথে 2 দ্বারা গুণ থাকলে তা হয় জোড় সংখ্যা, এবং তা থেকে যদি আমরা 1 বিয়োগ করে দেই তাহলে হয়ে যায় তা বেজোড় সংখ্যা। তাহলে 1 থেকে শুরু করে n সংখ্যক পদের গুণফল আমি লিখে নিলাম। আমার প্রমাণ করতে হবে গুণফলের মান এত। তাহলে দেখো এখানে আমি লব ও হরকে গুণ করে দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 2n-1 ইন্টু 2n। দেখো উপরে লবে আমরা 2, 4, 6 এরকম শুরু করে n সংখ্যক পর্যন্ত জোড় সংখ্যা গুণ করে দিলাম। যেহেতু আমরা জানি ভগ্নাংশের গুণ লব ও হরকে করতে হয়, তাহলে আমরা নিচেও 2, 4, 6 এরকমভাবে শুরু করে 2n পর্যন্ত গুণ করে দিলাম, অর্থাৎ লব ও হরকে n সংখ্যক জোড় সংখ্যা দ্বারা গুণ করে দিলাম। এখন বলতে পারো যে কেন এই গুণটা করলাম। যেহেতু প্রমাণে 2n ফ্যাক্টোরিয়াল, আমরা জানি ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত গুণফল। এখানে যেহেতু 1 থেকে শুরু করে 2n পর্যন্ত আমাদের গুণফল দরকার, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 2n পর্যন্ত আনার জন্য আমরা জোড় সংখ্যাগুলো গুণ করে দিলাম। তাহলে আমরা যেহেতু জানি 1 থেকে শুরু করে যদি ওই সংখ্যা পর্যন্ত গুণফল থাকে, তাহলে তাকে আমরা ফ্যাক্টোরিয়াল চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারি। সুতরাং আমরা লিখতে পারি 2n ফ্যাক্টোরিয়াল। এবার নিচে দেখো জোড় সংখ্যার গুণফল। জোড় সংখ্যার গুণফল প্রত্যেকটি জোড় সংখ্যার মধ্যে আমরা জানি 2 গুণ হিসেবে আছে, অর্থাৎ গুণনীয়ক 2। তাহলে আমরা n সংখ্যক 2 যদি নিয়ে নেই তাহলে 2 টু দেওয়ার n, যেহেতু একটা 2 আমরা এখানে নিয়ে আসছি তাহলে 1 থাকবে, 4 থেকে একটা 2 যদি এখানে নিয়ে আসি তাহলে 2 থাকবে, 6 থেকে একটি 2 নিয়ে গেলে থাকবে 3, এভাবে এখানে থাকবে n। এখন অনেকেই বুঝো না 2 টু দেওয়ার n কেন হয়। দেখো একটি ব্যাখ্যা দিচ্ছি। ধরো 2, 4 এখানে 2, 4 আছে, তাহলে এই 2 থেকে যদি একটা 2 এবং 4 থেকে যদি একটা 2 নিয়ে আসি তাহলে থাকবে 1 এবং থাকবে 4 থাকবে 2, তাহলে কী হয়ে যাবে 2 স্কোয়ার, 1 ইন্টু 2। অর্থাৎ আমরা দেখলাম দুইটি জোড় সংখ্যা থেকে যদি আমরা দুইটি 2 নিয়ে নেই তাহলে হচ্ছে 2 স্কোয়ার। ঠিক এরকমভাবে যদি n সংখ্যক জোড় সংখ্যা থেকে তুমি 2 নিয়ে নাও তাহলে 2 টু দেওয়ার n। যেহেতু সংখ্যায় 2টি হলে 2 স্কোয়ার, যদি সংখ্যা 3টি থেকে 2 নিতাম তাহলে
তো হয়ে যেত 2 কিউব, অর্থাৎ 2 পাওয়ার হবে 3, কারণ সংখ্যা 3টি। ঠিক এমনভাবেই 2 থেকে শুরু করে 2n, অর্থাৎ n সংখ্যক হওয়ার কারণে আমরা লিখে নিলাম 2 টু দি পাওয়ার n। এবার আসো কি থাকছে 2n ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকছে 2 টু দি পাওয়ার n। 1 থেকে শুরু করে n পর্যন্ত আমরা জানি 1 থেকে শুরু করে ওই সংখ্যার গুণফলকে আমরা ফ্যাক্টোরিয়াল দ্বারা প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে ডান পক্ষ। বন্ধুরা, এখন যে অঙ্কটি করাবো তা হচ্ছে 5.1 এর 1 এর 2 নম্বর। 2 নম্বর প্রশ্নটি দেখো, 4 ইন্টু n p3 ইকুয়াল 5 ইন্টু n মাইনাস 1 p3 হলে এই সমীকরণ থেকে n এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি করি, এখানে 4 ইন্টু n p3 এর অনুসিদ্ধান্ত পূর্বের ক্লাসে দেখেছো। n p3 সমান আমরা কি লিখতে পারি, যে এখানে হবে 3টি পদ, অর্থাৎ n থেকে শুরু করে 1 বিয়োগ করে করে 3টি পদ লিখতে হবে। তাহলে আমরা লিখে ফেললাম n, n-1, n-2, অথবা মনে রাখতে পারো এখানে 3 থাকলে 2 পর্যন্ত বিয়োগ হবে, ইকুয়াল 5 ইন্টু n p3, অর্থাৎ পারমুটেশনের অনুসিদ্ধান্ত আমরা কি পড়েছিলাম, এখানে যা থাকবে তা এক এক কমতে কমতে 3টি পদ হবে, n, n-1, n-2। এখানে n এর পরিবর্তে যেহেতু n-1, তাহলে এটা হচ্ছে n, n-1, n-2। এখানে 1 2 3 3টি পদ হবে, কারণ এখানে 3 আছে। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু n, n-1, n-2, 5 ইন্টু n-1, n-2, এখানে থাকবে n-3। উভয় পক্ষ থেকে আমরা দেখতেছি n-1, n-1, n-2, n-2 কাটা যাবে, অর্থাৎ n-1 এবং n-2 দ্বারা ভাগ করে। তাহলে এখানে থাকবে 4n, আর যদি 5 দ্বারা আমরা গুণ করে দেই তাহলে থাকবে 5n মাইনাস 15, বা যদি 5n পক্ষান্তর করে দেই থাকবে মাইনাস n ইকুয়াল মাইনাস 15। মাইনাস দ্বারা যদি আমরা গুণ করে দেই তাহলে পেয়ে যাব n এর মান 15। এটাই হবে আনসার। বন্ধুরা, এখন যে অঙ্কটি করব তা হচ্ছে 5.1 এর 3 এর 2। প্রশ্নটি দেখে নাও, প্রত্যেক অঙ্ক একবার ব্যবহার করে 0 1 2 3 5 6 দ্বারা 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা কত হবে। প্রত্যেকটি অঙ্ক আমরা একবার ব্যবহার করতে পারবো। 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা, যেহেতু 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা, প্রথমে আমরা 4টি কালীঘর এঁকে নিব। 1 2 3 4। 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা আমাদের গঠন করতে হবে। আমরা বিন্যাসের মূল যে সূত্রটি জানি তা একটু লিখে নিচ্ছি। আমরা মূল সূত্রটি জানি, n সংখ্যক জিনিস r সংখ্যক স্থানে বসতে পারে n p r। যেহেতু সংখ্যা গঠন আমরা জানি, এটা হবে বিন্যাস। এবার আসো, যেই 4টি স্থান আমার জন্য বরাদ্দ, অঙ্ক দেওয়া আছে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি অঙ্ক আমাদের দেখতে হবে 4টি স্থানে কতভাবে বসতে পারে। তাহলে আমরা লিখব 6টি অঙ্ক ছয়টি অঙ্ক 4টি স্থানে বসতে পারে 6p4, অর্থাৎ 360টি সংখ্যা নির্ণয় করা যাবে। বন্ধুরা, তোমরা একটা জিনিস মনে রাখবে, যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেই অঙ্কে যদি শূন্য থাকে তাহলে কিন্তু 360টি সংখ্যায়
অর্থপূর্ণ 4 অঙ্কের সংখ্যা হবে না। তাহলে আমাদের দেখতে হবে কতগুলো সংখ্যায় শূন্য প্রথমে থাকে। দেখো 4 অঙ্কের সংখ্যা আমরা গঠন করব। এখন যদি শূন্য প্রথমে থাকে এমন কয়টি সংখ্যা হবে তা আমরা নির্ধারণ করে ফেলব। তাহলে আসো দেখি যে শূন্য প্রথমে থাকবে। যদি শূন্যকে আমরা প্রথমে স্থির রেখে দেই তার মানে শূন্য বিন্যাসে অংশগ্রহণ করবে না। বাকি 5টি অঙ্ক 3টি স্থানে বসতে পারবে। তাহলে আসো আমরা দেখি শূন্য প্রথমে রেখে বাকি 5টি অঙ্ক 3টি স্থানে বসতে পারে 5p3। যেহেতু আমরা জানি n সংখ্যক জিনিস r সংখ্যক স্থানে বসতে পারে npr, সুতরাং অর্থপূর্ণ 4 অঙ্কের সংখ্যা হবে 360 মাইনাস 5p3। 5p3 এর মানটা আমরা দেখে নেই। 5p3 হচ্ছে 60। 360 থেকে আমরা যদি 60 বিয়োগ করে দেই তাহলে থাকবে 300। এটাই হবে আনসার, অর্থাৎ অর্থপূর্ণ সংখ্যা হবে 300। বন্ধুরা, এখন যে অঙ্কটি করব তা হচ্ছে 5.1 এর 5 এর 1। প্রশ্নটি দেখে নাও। প্রত্যেক অঙ্ক একবার নিয়ে বা একবার ব্যবহার করে 65230 দ্বারা 5 অঙ্কের অর্থপূর্ণ বেজোড় সংখ্যা কত? আগের অঙ্কটি আমরা করেছিলাম 6টি অঙ্ক দেওয়া ছিল, 4 অঙ্কের সংখ্যা নির্ণয় করতে হয়েছিল। এখন কিন্তু 5টি অঙ্ক থেকে 5টি অঙ্ক নিয়েই আমরা কাজ করব। দেখো আমরা 5 অঙ্কের অর্থপূর্ণ বেজোড় সংখ্যা নির্ণয় করব। প্রথমেই আসো আমরা জেনে নিই বেজোড় সংখ্যা কি। বেজোড় সংখ্যা হচ্ছে যে সকল অঙ্কের একক স্থানীয় অঙ্ক অথবা সর্বডানের অঙ্কটি 1, 3, 5, 7 এবং 9 যে কোনো একটি থাকে, তবে সেই সংখ্যাটিকে আমরা বলি বিজোড় সংখ্যা। যেহেতু আমরা 5 অঙ্কের বেজোড় সংখ্যা গঠন করব, প্রথমেই আসো আমরা 5টি কালিঘর এঁকে নিই। এখন যদি বিজোড় সংখ্যা গঠন করতে চাই অবশ্যই আমাকে সর্বডানে অর্থাৎ এই একক স্থানীয় অঙ্কে বেজোড় সংখ্যা রাখতে হবে। তাহলে আসো আমরা চিন্তা করলাম 3কে আমরা যদি এখানে স্থির করে রেখে দিই তার মানে কি হবে? 3 বিন্যাসে অংশগ্রহণ করবে না। যেহেতু 3 আমাকে রাখতেই হবে, না হলে বিজোড় সংখ্যা হবে না। তাহলে আমরা দেখতেছি বাকি 1, 2, 3, 4 অর্থাৎ 6520 বাকি 4টি অঙ্ক 4টি স্থানে বসতে পারবে। তাহলে আমরা জানি n সংখ্যক জিনিস r সংখ্যক স্থানে বসতে পারে npr। সুতরাং আমরা বলতে পারি 3কে যদি আমরা সর্বডানে রেখে বাকি 4টি অঙ্ক 4টি স্থানে বসতে পারে 4p4 বা 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 24। সুতরাং আমরা বুঝতেছি যে 3কে যদি সর্বডানে রাখি তাহলে 24টি সংখ্যা তৈরি হবে। 24টি 5 অঙ্কের সংখ্যা তৈরি হলেও তা কিন্তু অর্থপূর্ণ হবে না, কারণ আমি আগেই বলেছিলাম শূন্য যদি থাকে তাহলে কখনোই সকল সংখ্যা অর্থপূর্ণ হয় না। সুতরাং আমাদের দেখতে হবে শূন্য প্রথমে থাকে কতগুলো সংখ্যায়।
তাহলে আবার দেখো 1 2 3 4 5 5টি কালি করে রেখে নিলাম। 3কে তো আমরা সর্বনামে রাখলাম। এখন আমরা দেখব শূন্য প্রথমে থাকে এমন কয়টি সংখ্যা তৈরি হয়। এখন যদি আমরা শূন্যকে 3কে তো সর্বনামে আমাদের রাখতেই হবে, 3-এর চিন্তা আমরা করতেছি না। আমরা করব শূন্য প্রথমে থাকে এমন কয়টি সংখ্যা। এখন যদি আমরা শূন্যকে প্রথমে রেখে দেই তাহলে বাকি থাকবে 6 5 2, অর্থাৎ 3টি অঙ্ক এই 3টি স্থানে এলোমেলোভাবে বসতে পারে কত তা আমরা দেখব। কিন্তু শূন্য প্রথমে থাকবে এরূপ সংখ্যা 3টি অঙ্ক 3টি স্থানে, সুতরাং 3p3 অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল 6। যেহেতু 24টি সংখ্যার মধ্যে 6টি সংখ্যা অর্থপূর্ণ হবে না, কারণ হচ্ছে শূন্য প্রথমে থাকলে তা 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে না। সুতরাং আমরা বলতে পারি 3-এর জন্য 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে 24 - 6 অর্থাৎ 18। এখন বন্ধুরা তুমি বলতে পারো যে 3-এর জন্য যদি 18টি সংখ্যা তৈরি হয়, 18টি 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা তৈরি হয়, তাহলে আমরা যদি 3 না রেখে যদি 5 রাখতাম, অর্থাৎ সর্বনামে যদি 5 রাখতাম, তাহলেও কিন্তু 18টি সংখ্যা একইভাবে তৈরি হতো। সুতরাং আমরা লিখতে পারি অনুরূপভাবে বা একইভাবে 5কে যদি আমরা রাখতাম, অর্থাৎ 5-এর জন্য অর্থপূর্ণ সংখ্যা তৈরি হবে 18টি। সুতরাং আমরা বলতে পারি মোট অর্থপূর্ণ সংখ্যা হবে 18 + 18 অর্থাৎ 36। এটাই হবে আনসার। বন্ধুরা এখন যে অঙ্কটি করব তা হচ্ছে 5.1-এর 7-1। প্রশ্নটি দেখো, সেকেন্ড শব্দটির অক্ষরগুলো থেকে একটি স্বরবর্ণ এবং 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে গঠিত শব্দ কত হবে। যেহেতু আমরা জানি শব্দ গঠন বা সংখ্যা গঠন হচ্ছে বিন্যাসের নিয়ম, তাহলে আসো আমরা দেখি শুরুতে স্বরবর্ণ কতটি। সেকেন্ড শব্দটিতে স্বরবর্ণ আছে, সলিউশন লিখে নিই। স্বরবর্ণ আছে ই এবং ও। তারপরে দেখি ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ আছে এস, সি, এন, ডি। অর্থাৎ 2টি স্বরবর্ণ রয়েছে এবং 4টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে একটি স্বরবর্ণ এবং 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে শব্দ গঠন। তাহলে যে শব্দটি তৈরি করব সেখানে 3টি অক্ষর নিয়ে আমাদের শব্দ গঠন করতে হবে। প্রশ্নে আরেকটু কথা উল্লেখ আছে যে মাঝখানে স্বরবর্ণ থাকবে, অর্থাৎ স্বরবর্ণ এই জায়গায় থাকবে, আর এই 2টি হচ্ছে ব্যঞ্জনবর্ণের। 2টি স্বরবর্ণ একটি স্থানে বসতে পারে, স্বরবর্ণের জন্য একটি স্থান। তাহলে আমরা লিখতে পারি 2টি স্বরবর্ণ একটি স্থানে বসতে পারে। একই সূত্র, n সংখ্যক জিনিস r সংখ্যক স্থানে বসতে পারে npr। তাহলে 2টি স্বরবর্ণ একটি স্থানে বসতে পারে 2p1। তারপরে দেখো 4টি ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণের জন্য স্থান হচ্ছে 2টি স্থানে বসতে পারে 4p2। সুতরাং শব্দ সংখ্যা হবে 2p1 × 4p2। তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার এখানে কেন গুণ চিহ্ন দেব।
গুণ চিহ্ন কারণ হচ্ছে তুমি যদি একটি স্বরবর্ণ এখানে মনে করো একটি স্বরবর্ণ ই বসিয়ে দিলাম, বসিয়ে দিলে এখানে কি শব্দ পূর্ণ হলো, এ কারণে আমরা গুণ চিহ্ন দিয়ে দিব। অর্থাৎ ক্যালকুলেটারে গুণ করলে আসছে 24, এটাই হবে আনসার। আমি আবার একটু বিষয়টা বলছি যে কেন গুণ চিহ্ন দেব। একটি স্বরবর্ণ বসালে কিন্তু আমাদের তিন অক্ষরের শব্দ তৈরি হচ্ছে না, একই সাথে আমাদের এই দুইটি অক্ষরও বসাতে হবে। যখন একই সাথে আমরা বসাবো তখন আমাদের গুণ করতে হবে। কিন্তু যদি একটি অঙ্ক বসালেই যদি আমাদের যে নির্ণয় শব্দটি তৈরি হয়ে যেত তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা যোগ করে দিতাম। বন্ধুরা, এখন যে অঙ্কটি করব তা হচ্ছে 5.1-এর 12 নম্বর অঙ্কটি। 8 নম্বর অঙ্কটি হচ্ছে পুস্টেজ শব্দটির বিন্যাস। পুস্টেজ শব্দটি দেখবে যে আলাদা একটি অঙ্ক করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। দেখো 12 নম্বর অঙ্কটি, প্রশ্নটি 517043, এখানে 6টি অঙ্ক দেওয়া আছে। এই 6টি অঙ্কের সাহায্যে আমরা 6 অঙ্কের সংখ্যা গঠন করব। এটা কিন্তু সহজ, যে 6 অঙ্কের সংখ্যা। 1 নম্বর দেখো, 6 অঙ্কের সংখ্যা যদি গঠন করতে চাই 1 2 3 4 5 6, এই 6টি কালীঘর এঁকে নেব। তারপরে যেহেতু এখানে জোড় বেজোড় উল্লেখ নাই, তাহলে আমরা 6 অঙ্কের সংখ্যা যদি গঠন করতে চাই আমরা বলতে পারি যে 6টি অঙ্ক 6টি স্থানে বসতে পারে, অর্থাৎ 6 অঙ্কের সংখ্যা হবে 6টি অঙ্ক 6টি স্থানে বসতে পারে 6p6, অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখানে শূন্য আছে তাহলে আমাদের বিয়োগ করতে হবে, কারণ আমরা দেখব এখন শূন্য প্রথমে থাকে এমন কয়টি সংখ্যা। তাহলে আমরা দেখি, কিন্তু শূন্য প্রথমে থাকবে এরূপ সংখ্যা। শূন্য যদি প্রথমে রাখি বাকি পাঁচটি অঙ্ক 5টি স্থানে বসতে পারবে, অর্থাৎ 5p5, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল। যেহেতু শূন্য প্রথমে থাকলে অর্থপূর্ণ 6 অঙ্কের সংখ্যা হবে না, সুতরাং আমরা এটা বাদ দিয়ে দিব। সুতরাং অর্থপূর্ণ 6 অঙ্কের সংখ্যা হবে 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি ক্যালকুলেটর হিসাব করে নেই, 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে 600, অর্থাৎ 600। এটাই হবে আনসার। দ্বিতীয় অংশটি হচ্ছে কতগুলোতে শূন্য শতক স্থানে থাকবে। তাহলে দেখো, একক, দশক, শতক, এটা হচ্ছে শতক স্থান। শতক স্থানে আমরা শূন্য রাখলাম। আমরা আগেই বলেছি কোনো কিছু যদি বিন্যাসের ক্ষেত্রে স্থির বোঝায় তাহলে তা বিন্যাস থেকে বাদ যাবে, কারণ শূন্য ইচ্ছা করলে সামনে বা পিছনে আসতে পারবে না। সুতরাং আমরা শূন্য বাদ দিয়ে দিই। যদি শূন্য বাদ দিয়ে দেই তাহলে বাকি আমাদের জন্য কালীঘর থাকবে 1 2 3 4 5, অর্থাৎ 5টি স্থানে বাকি 5টি অঙ্ক বসবে, তাই হবে শতক স্থানের সংখ্যা। সুতরাং শূন্যকে শতক স্থানে রেখে 5p5, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল, এটাই হবে অ্যান্সার। বন্ধুরা, এখন যে অঙ্কটি করব তা হচ্ছে 5.1-এর 21 নম্বর, 21। দেখো প্রশ্নটি দেখো, স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে, স্থান পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে ডিরেক্টর শব্দটির অক্ষরগুলো পুনরায় কতভাবে সাজানো যায় তা আমরা নির্ণয় করব। শুরুতে আসো আমরা দেখি এখানে স্বরবর্ণ কতগুলো আছে। এখানে স্বরবর্ণ আই, ই এবং ও। তারপরে দেখি ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ আছে ডি, আর, সি, টি এবং আর। ক্রম পরিবর্তন, স্বরবর্ণ ক্রম পরিবর্তন করবে না। যদি ক্রম পরিবর্তন না করে তাহলে আমরা স্বরবর্ণকে কি মনে করব? এক জাতীয় অক্ষর মনে করব। সুতরাং আমরা লিখতে পারি মোট অক্ষর হচ্ছে
5 6 7 8 অক্ষর 8টি, যার মধ্যে 2টি আর এবং 3টি স্বরবর্ণ এক জাতীয়। সুতরাং যদি ক্রম পরিবর্তন না করে বিন্যাস করি তাহলে হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2টি আর এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, 3টি স্বরবর্ণ যেহেতু ক্রম পরিবর্তন করবে না তাহলে 3টি স্বরবর্ণকে আমরা যদি একই রকম করব, সুতরাং পুনরায় সাজানো যাবে বা বিন্যাস করা যাবে। এখানে যা আসবে তা থেকে এক বিয়োগ করে দিতে হবে। 3360 -1 অর্থাৎ 3359, এটাই হবে অ্যান্সার। দেখো পরের অংশ, স্থান পরিবর্তন না করি, অর্থাৎ স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না। তাহলে আমরা জানি কখনো যদি স্থান পরিবর্তন না করে তাহলে আমরা বুঝি যে এগুলা বাদ যাবে, স্থির বুঝালে বাদ যাবে। যেহেতু 3টি অক্ষর স্থান পরিবর্তন করবে না, সুতরাং আমরা লিখতে পারি স্বরবর্ণ স্থান পরিবর্তন না করে এই স্বরবর্ণগুলো বাদ দিয়ে 1 2 3 4 5 এই 5টি অক্ষর আমরা বিন্যাস করতে পারি 5 ফ্যাক্টোরিয়াল, এক জাতীয় আছে 2টি আর, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু পুনরায় সাজানোর কথা বলেছে তাহলে পুনরায় বলতে আমরা বুঝি নতুন করে এক বিয়োগ দিতে হবে। সুতরাং পুনরায় সাজানো যাবে। -1 অর্থাৎ 59। 3 নম্বর, স্বরবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবে না এমন। তাহলে স্বরবর্ণ যদি আপেক্ষিক অবস্থা পরিবর্তন না করে তাহলে আমরা বুঝি যে তাদের কি আপেক্ষিক অবস্থা মানে কি নিজেদের মধ্যে বিন্যাস, নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করতে পারবে। তাহলে স্বরবর্ণগুলোর বিন্যাস হবে 3 ফ্যাক্টোরিয়াল ব্যঞ্জন বর্ণগুলোর বিন্যাস হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 60। সুতরাং আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস হবে 6 × 60 অর্থাৎ 300। সুতরাং পুনরায় সাজানো যাবে। পুনরায় সাজানো যাবে 360 থেকে আমরা এক বিয়োগ করে দেব 359, এটাই হবে অ্যান্সার। অর্থাৎ আপেক্ষিক অবস্থা যদি বলে তাহলে তারা নিজেদের মধ্যে বিন্যাস করবে। যেহেতু নিজেদের মধ্যে যদি 3টি অক্ষর বিন্যাস করা হয় তাহলে কিন্তু আমাদের নির্ণয় শব্দকরণ হচ্ছে না, একই সাথে ব্যঞ্জনবর্ণ আমাদের বসাতে হবে।